ঠিক আছে, দেখো তো আমরা নদী নৌকার অঙ্কের কেস 1 পড়েছি। সূক্ষ্মকোণে নদী পার হলে কি কি হয়, কি কি না হয়, সেটা থিওরি গতকাল আমরা সবকিছু পড়েছিলাম। তো সূক্ষ্মকোণে নদী পার বলতে বোঝাচ্ছে এরকম, দেখো আমি একটু রিমাইন্ড করে দিই সবকিছু। এটা যদি একটা নদী হয়, নদীর এপার থেকে ওপারের দূরত্ব এটা কি ছিল? নদীর প্রস্থ। বুঝছো? স্রোত প্রবাহিত হয় কোন বরাবর? নদীর দৈর্ঘ্য বরাবর সর্বদা। তাহলে ধর এই দিক বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে, স্রোতের বেগে আমরা কি ধরছিলাম? ইউ। এই নদী পার হওয়ার জন্য কোন একটা মাঝি সূক্ষ্ম কোণে, এই তো আলফা, আলফা কোণে ভি বেগে নৌকা চালনা করছিল। বুঝছো? তো সে যদি সূক্ষ্ম কোণে নৌকা চালনা করে, এই দিক বরাবর নৌকা চালনা করে, স্রোত তাকে এই বরাবর যাইতে দেবে না, স্রোত তাকে ধাক্কা দেবে। বুঝতে পারছো? ধাক্কা দেওয়ার ফলে এই নৌকা যেটা আছে এটা ধর এই বরাবর গিয়ে পৌঁছবে। নৌকার লোক দুটাকে কি ধরছিলাম? আর না ডাবলু? আর ধরছিলাম না? তাহলে নৌকার লোক দুটাকে আমরা ধরলাম আর। আর নৌকাটি যে কোণে গিয়ে পৌঁছাইছে ওই কোণকে আমরা কি বললাম বলো তো? থিটা। কোনো সমস্যা আছে? 1 নাম্বার বার করছিলাম নৌকার লব্ধি বেগের মান, লব্ধি বেগের মান আর ইকুয়াল রুট অফ আর। এটা যেহেতু এটা আর এটা লব্ধি, তাহলে এই দুটার মানের উপর স্কয়ার করে মানে একবার লব্ধি সূত্র প্রয়োগ করব। ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস কজ আলফা, তাই না? আর কোন দিকে গিয়ে নৌকাটি পৌঁছাবে, অর্থাৎ কত কোণে গিয়ে পৌঁছাবে, এই কোণে যাত্রা করছে, আলফা কোণে যাত্রা করছে, থিটা কোণে গিয়ে পৌঁছাইছে, ওটা বার করার সূত্র ছিল থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল তাকে রাখা হয় সিঙ্গেল, প্লাস ভি সাইন আলফা, নিচে কি হবে? ভি কজ আলফা। বুঝলে? 3 নাম্বার, নদী পার হতে প্রয়োজনের সময় টি ইজ ইকুয়াল, মনে রাখতে বলছিলাম সবসময়, টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা সবসময় মনে রাখবে, এটা হলো সার্বজনীন, এটা দিয়ে আমরা সবসময় অঙ্ক করবো। কিন্তু আমরা আরো কয়েকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আমরা যদি ডি নিতাম, যে এটা ছিল আমাদের কি বলতো এই দিক বরাবর, এখান থেকে আমরা এটার একটা আমরা কি নিতাম বলতো? এও নিতাম, লম্বাংশ নিতাম, সেটা আর সাইন থিটা। আর এর এদিক বরাবর বেগের উপাংশ, এদিক বরাবর হবে আর কস থিটা, এদিক বরাবর কি হবে? আর সাইন থিটা। এটা নিয়েও করছিলাম আমরা। তারপর আমরা নিয়েছিলাম পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কোনটা ছিল? নৌকাটা যাত্রা করছে এখান থেকে, এখান থেকে যাত্রা করছে মানে সে আসলে এখান থেকে যাত্রা করছে, গিয়ে পৌঁছাইছে কোথায়? এইখানে। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ছিল এইটা এক্স। ঠিক আছে? তা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি লিখতাম, তাহলে পার বরাবর আর এর উপাংশ নিতাম, মানে এই দিক বরাবর আর এর উপাংশ, এই দিক বরাবর আর এর উপাংশ মানে এই দিক বরাবর আর এর উপাংশ। তাহলে আর এর এই দিক বরাবর উপাংশ কত হবে? আর কস থিটা। এটা দ্বারাও লেখা যায়। আবার আরো একটা লিখছিলাম এক্স ইজ ইকুয়াল, এই দিক বরাবর দূরত্ব ডিভাইড বাই এই বরাবর মোট বেগ, পার বরাবর মোট বেগের ইকুয়েশন তোমাদের কি বলেছিলাম? ইউ প্লাস ভি কস আলফা। এটাও হতো, সমস্যা নেই। এটা সমান আমরা আরো একটা জিনিস লিখে দিয়েছিলাম, তাহলে আমরা প্রস্থ বরাবর দেখলাম, পার বরাবর দেখলাম, পথের বরাবর আমরা নিতে পারতাম। ঠিক আছে? তাহলে এতে পথের দৈর্ঘ্য যেটা আছে, পথের দৈর্ঘ্যকে আমরা কি ধরেছিলাম? এস। পথের দৈর্ঘ্য কি ধরেছিলাম? এস। তাহলে এস ডিভাইডেড বাই ওই দিক বরাবর বেগ নিতাম আমরা, তাহলে এই দিক বরাবর বেগ কত? আর। এটাও লেখা যায় তো। অথবা আমরা লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করেছিলাম, এই দিক বরাবর আর এর যেহেতু নিয়েছি, তাহলে এই দিক বরাবর আর কে সৃষ্টিকারী এই দুটা বেগের উপাংশের যোগফল, তাই না? তাহলে এই দিক বরাবর আমরা ইউ এর উপাংশ নিয়েছিলাম ইউ কস থিটা, প্লাস ভি এর উপাংশ নিয়েছিলাম, তাহলে ভি কস এইটুকু কোণ, পুরো কোণ আলফা, এই কোণ কত ছিল? আলফা মাইনাস থিটা, আলফা মাইনাস থিটা। এই তো এইভাবে আমরা কয়েকটা সূত্র দেখেছিলাম। এতগুলো আমরা মনে রাখবো না, কিংবা দরকারও নাই আমাদের। আমরা, হ্যাঁ, আমরা মনে রাখবো এটা। বুঝতে পারছো? যে নদী পার হতে প্রয়োজনের সময় যে কোনো ভাবে নদী পার হোক, টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। বুঝতে পারছো? মনে থাকবে। 4 নাম্বার ছিল আমাদের পথে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, মানে এক্স। তাহলে যে দিক বরাবর দূরত্ব ওই দিক বরাবর বেগ ইন্টু সময়। তাহলে পার বরাবর টোটাল বেগ কত ছিল? এই দুইটা, এটা ছিল পার বরাবর মোট বেগ। তাহলে পার বরাবর বেগ হলো ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে বেগ নিলাম আমরা, ইন্টু কি লিখবো? সময়। সময় মানে কত? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা ছিল পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। 5 নাম্বার ছিল পথের দৈর্ঘ্য এস।
তাহলে এটা ছিল পথের দৈর্ঘ্য এস। তাহলে এস মানে কি, যে দিক বরাবর সরণ ওই দিক বরাবর বেগ ইন্টু কি নেওয়া লাগে, সময়। তাহলে এই দিক বরাবর আমরা সরণ নিচ্ছি, তাহলে এই দিক বরাবর বেগ নেব, এই দিক বরাবর বেগ কে ছিল আর, ইন্টু সময়। সময় মানে টি, টি মানে কত, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা সমান আমরা আরো একটা কথা লিখতে পারতাম, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এ বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, পথের দৈর্ঘ্য মানে এ বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা ছিল অতিভুজ, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা ছিল অতিভুজ। তাহলে অতিভুজ ইকুয়াল কি কি হবে বলতো, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত, ডি। তাহলে লম্বর মান হলো ডি, তাহলে রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এইতে এই পর্যন্ত আমরা পড়ছি, মনে আছে এই সূত্রগুলো? হ্যাঁ, এই সূত্রগুলো মাথায় রেখে আমরা এখন কি করব বলতো, একটা এক্সাম্পল সলভ করে দেখি, ঠিক আছে? তাহলে এক্সাম্পল লেখো, একটা এক্সাম্পল লেখো। এক্সাম্পল 1, দেখো আমি একটু এক পাশ এ করে লিখি। এই তো এই যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র আমি একটু এই নিচে লিখে দিলাম। ওকে, যে x ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, s ডিভাইডেড বাই আর, s ডিভাইডেড বাই ইউ কস থিটা প্লাস ভি কস আলফা মাইনাস থিটা। ওকে, এই তো এই 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 তিনটা সূত্র আমি ওই পাশে লিখলাম, কারণ আমরা এই পাশে পুরোটা জুড়ে ম্যাথ সলভ করব। দেখ, লেখো ম্যাথ লেখো। 2 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট, 4 কিলোমিটার নাও, কাটাকাটি করে সুবিধা হবে। 4 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট কোন নদীতে স্রোতের বেগ 2 মিটার, আচ্ছা কিলোমিটার পার আওয়ার দিই, 2 কিলোমিটার পার আওয়ার। রহমতবাজি 4 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের বেগের সাথে 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে নৌকা চালনা করলেন। ঠিক আছে, নৌকা চালনা করলেন। 1 নম্বর প্রশ্ন, নৌকার লব্ধি বেগের মান কত? নৌকার লব্ধি বেগের মান কত? 2 নম্বর প্রশ্ন, নৌকাটি কোন দিক বরাবর গিয়ে উপর পারে পৌঁছাবে? নৌকাটি কোন দিক বরাবর গিয়ে অপর পারে পৌঁছাবে? 3 নম্বর প্রশ্ন, নদী পার হতে প্রয়োজনীয় সময় কত? নদী পার হতে প্রয়োজনীয় সময় কত? 4 নম্বর, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? 5 নম্বর, পথের দৈর্ঘ্য কত? এটা 5 নম্বর প্রশ্ন। ঠিক আছে, হয়েছে, তোলা হয়েছে? তোলো দ্রুত।
আর চালু করে লেখো। দেখো এখন মনোযোগ দাও, তাহলে আমরা অঙ্কটা সলভ করব। ঠিক আছে, সলিউশন। আমরা প্রথমে আগে নদীটা অঙ্কন করে নিব। সবসময় চিত্র অঙ্কন করবা, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। এটা ছিল আমাদের নদী। এই যে নদীর প্রস্থ ডি, এটার মান তোমাকে বলে দিয়েছে 4 কিলোমিটার। 4 কিলোমিটার। আচ্ছা 4 কিলোমিটার মানে কত মিটার জানো ভাইয়া? 4000 মিটার। যদিও দরকার নাই, হ্যাঁ কিলোমিটার সব কিলোমিটারে দেওয়া আছে, আমরা একক রূপান্তর করব না। দেখো এই যে স্রোত, নদীতে স্রোতের বেগ ইউ ইজ ইকুয়াল 2 কিলোমিটার/আওয়ার। এই নদী পার হওয়ার জন্য রহমত বাজি নৌকা চালনা করছে স্রোতের বেগের সাথে আলফা ইজ ইকুয়াল 60 ডিগ্রি কোণে। কত বেগে যাত্রা করছে? ভি ইজ ইকুয়াল 4 কিলোমিটার/আওয়ার বেগে। এটা ছিল নৌকার বেগ, তাই না? তাহলে সেই দিক বরাবর যাত্রা করছে, স্রোত কি তাকে ওই দিক বরাবর যাইতে দেবে? না, তাকে যাইতে দেবে না, স্রোত তাকে ধাক্কা দেবে। এই তো এই দিক বরাবর তাকে কি করলো বলো তো? ধাক্কা দিয়ে এই দিক বরাবর গিয়ে পৌঁছাইলো। এই যে লব্ধি যেটা আছে, এটা স্রোতের সাথে ধরলাম আমরা থিটা কোণ গিয়ে পৌঁছাইছে। এই যত বেগে গিয়ে পৌঁছাইছে নৌকাটা, ওই বেগটা আমরা ধরলাম কি বলতো? আর। একবারে সব চিত্র অঙ্কন করে নি, দেখো এখন তোমরা এগুলো সব পারবা। তাহলে এই নদীটা এখান থেকে, নৌকাটা এখান থেকে যাত্রা করছিল, মানে এখান থেকে যাত্রা করেছিল, পৌঁছাইছে কোথায়? এইখানে। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব, এটা আমাদের কি হবে বলতো? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাই না ভাইয়া? আর এই পথ বরাবর গিয়ে পৌঁছাইছে, তার মানে এটা আমাদের কি হবে? পথের দৈর্ঘ্য। চিত্র অঙ্কন করা শেষ আমাদের, সব বুঝতে পারছো? আচ্ছা এখন আমরা এত বাংলা ভাষা লিখবো না। দেখো 1 নাম্বার বলছে নৌকার লব্ধি বেগের মান কত? নৌকার লব্ধি বেগের মান আর ইজ ইকুয়াল কি আসবে? √, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 কস আলফা। ইউ এর মান কত? 2, 2 এর উপর স্কোয়ার করলে কত আসবে? 4, প্লাস ভি এর মান কত? 4, 4 এর উপর স্কোয়ার করলে কত আসবে? 16। 2 ইন্টু ইউ ইন্টু ভি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 4, 4 দুগুণ 8, 8 দুগুণে কত আসবে? 16 কস ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। আলফা কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝছো? ক্যালকুলেটর নিয়ে আসো নি, বের করো, বের করে চাপো কত আসে দেখো। cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে এটা আসবে 20, আর এখান থেকে আসবে হলো কত বলো তো? 8, তাহলে 28, √28। এটাই আনসার। এটা কি মিটার পার সেকেন্ড আসবে নাকি কিলোমিটার পার আওয়ারে আসবে? কিলোমিটার পার আওয়ার, কারণ এই সবগুলো আমরা কিলোমিটার পার আওয়ারে বসাই দিয়েছি। ওকে, তাহলে এটা লব্ধি বেগের মান। 2 নাম্বার, নৌকাটি কোন দিক বরাবর গিয়ে পৌঁছাবে, এটা বার করতে বলছে। বলো তো নৌকাটা কোন দিক বরাবর গিয়ে পৌঁছাইছে? স্রোতের বেগের সাথে থিটা কোণে গিয়ে পৌঁছাইছে না? ওটাই আমাদের বের করে দেখাইতে হবে। তাহলে নৌকাটি যে দিক বরাবর গিয়ে পৌঁছাইছে ওইটা হলো থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কার সাথে? অ্যাঙ্গেল ইউ এর সাথে। ইউ এর মান কত? 2, প্লাস বাকি কে আছে? ভি। ভি আছে 4, এই 4 এর সাথে আমরা কি লিখবো? সাইন 60 ডিগ্রি। 4 এর সাথে আমরা কি লিখবো? কস 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে মান বসাও, একবারে ক্যালকুলেটরের মান বসাও, দেখো কত আসে। ক্যালকুলেটরের মান বসাও, নাকি হাতে করে দেবো? এতক্ষণ লাগে ক্যালকুলেটরের মান বসে মান বার করতে? স্যার সাইন 60 ডিগ্রি মান √3/2, আর এখানে আসবে 2, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে 2 কেটে যায়, 2 দিয়ে 4, নিচে একবারে 4 চলে আসবে, তাহলে 4 আর 4 কাটো। হ্যাঁ, ট্যান ইনভার্স √3/2। দেখো কত আসে, মানটা বের করো, একবারে ক্যালকুলেটরে এটা বসে দিলে হয়ে যাবে। বের করে দেখিয়ে দেখো, সমস্যা নাই। 3, ক্যালকুলেটর নিয়ে আসো না তোমরা ছাত্র? হ্যাঁ, সায়েন্সের ছাত্র কাছে ক্যালকুলেটর থাকে না? চল্লিশ দশমিক 8-9 ডিগ্রি, 40.89 ডিগ্রি কোণে গিয়ে ওপর পারে পৌঁছাবে। ঠিক আছে, কমেন্ট লিখবা। কমেন্ট লিখবা হচ্ছে এইভাবে, আমি বলে দিচ্ছি তোমরা লিখিও, জায়গা কম।
লিখবা নৌকাটি স্রোতের বেগের সাথে 40.89 ডিগ্রি কোণে ওপর পারে গিয়ে পৌঁছাবে। বোঝা গেছে? তাহলে নৌকাটি 40.89 ডিগ্রি কোণে স্রোতের বেগের সাথে 40.89 ডিগ্রি কোণে ওপর পারে গিয়ে পৌঁছাবে। ওটা কমেন্ট লিখবা। 3 নাম্বার কি বলছে দেখো, নদী পার হতে প্রয়োজনীয় সময় কত? তাহলে ভাই একবারে লিখে দেবো, নদী পার হতে প্রয়োজনীয় সময় t = d ডিভাইডেড বাই v sin আলফা। d এর মান কত কিলোমিটার বলছে রে? 4 কিলোমিটার। v কত? 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে কত দেখবে? sin আলফার মান 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে যে 4 আর 4 কেটে যাবে, কিলোমিটার কিলোমিটার কেটে গেল, নিচে আছে কত? পার আওয়ার, তাই না? আর এটা তো অনুপাতের তো কোনো একক নাই, পার আওয়ারটা উপরে যায় কি হয়ে যাবে? আওয়ার আসবে, তার মানে সময়টা আসবে হলো আওয়ারে। sin 60 ডিগ্রি মান হলো √3/2, তার মানে 2 ডিভাইডেড বাই √3 আসবে, 2/√3 আওয়ার, এত আওয়ার। বোঝা গেল কি বললাম? 4 নাম্বার কি বলছে রে? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব আমাদের কত আসে দেখি। x = আমরা কি লিখবো? u + v cos আলফা ইনটু d ডিভাইডেড বাই v sin আলফা। তাহলে u এর মান কত? 2 প্লাস v এর মান কত? 4 cos 60 ডিগ্রি d ডিভাইডেড বাই v sin আলফা। আচ্ছা এটা দেখো তো সময় ছিল না, এই যে সময়ের মানটা আমরা কত বার করে রাখছি? 2 ডিভাইডেড বাই √3, একবারে লিখে রাখি 2 ডিভাইডেড বাই √3। তাহলে তো cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে এখানে 2 চলে আসবে, 4 4 2 8, 8 ডিভাইডেড বাই √3। এত মিটার আসবে না কিলোমিটার আসবে? কিলোমিটার। বুঝতে পারছো? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেছি। তাহলে 5 নাম্বার আমরা কি লিখবো বলো? পথের দৈর্ঘ্য s। তাহলে পথের দৈর্ঘ্য s মানে কি? এইটা। তাহলে আমরা কি নেব? ওই দিক বরাবর বেগ নেব, আর কি নেব বলতো? সময় নেব। তাহলে r এর মান কত? এটা এখান থেকে আমরা বার করে রাখছি, √28 ইনটু t। t এর মান কত পাইছি? 2 ডিভাইডেড বাই √3। বুঝলে কি বললাম? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেটর বসাও, মান কত আসে, যেটা আসবে সেটাই কি বলতো আনসার। ঠিক আছে? তাহলে √28 ডিভাইডেড বাই √3 6.11 মিটার আসবে না কিলোমিটার? কিলোমিটার। 8 ভাগ √3, এটা করে দশমিক যদি নিয়ে আসো তাহলে এটা আসে হচ্ছে 4.62 কিলোমিটার। বুঝছো? আর এই আওয়ারটাকেও যদি তুমি কি করো বলো তো, মান আকারে নিয়ে আসো, তাহলে 2 ভাগ √3, এটার মান আছে 1.155 আওয়ার। বুঝছো? আর √ওভার যদি 28 করো 2√7, তার মানে 5.292 এত কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? অঙ্ক বোঝা গেল? হ্যাঁ? তার মানে আমাদের মেইন কনসেপ্ট কি? এদের যেভাবে থিওরি পড়াইছি, থিওরি পড়ানোর পর যেভাবে সূত্রগুলো মুখস্থ করাইছি, সূত্রগুলো পড়াইছি, সূত্রগুলো মাথায় রাখতে হবে। বুঝতে পারছি কি বলছি? আচ্ছা ভাই, আপনি তো এখানে সময় বার করার অনেকগুলো সূত্র দেখাইলেন, এটা দেখাচ্ছেন, এইটা দেখাচ্ছেন, এইটা দেখাচ্ছেন, এই সবগুলো দেখাচ্ছেন। এখন এটা দ্বারা তো আমরা সময় বার করলাম, এগুলো কি সঠিক? এগুলো কি সঠিক? এগুলো দ্বারা যদি আমরা মান বের করি তাহলে কি সেম মান আসবে? আমরা একটু দেখি, বোঝো নাই? তাহলে আমি এই পাশে মিশাইলাম একটু, কি বলো? এই পাশে মিশাই, সুন্দর করে তোমরা একটা ছবি তুলে নিতে পারো, একবারে পুরো বোর্ডে করা, বুঝছো? আর ভিডিও তো পাবাই। দেখো, তাহলে আমরা একটু বাকিগুলো মিশে এই পাশে একটু বের করার চেষ্টা করি, ক্যালকুলেশন করি, দেখি। দেখো তুমি এই বাকি যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো দ্বারা যদি ম্যাথ করতে চাও তাহলে এক্স আর এস বার না করে নিয়ে, থিটা বার করে না নিয়ে তুমি সময় বার করতে পারতে না। এই দেখো, থিটা লাগতো, এখানে থিটা লাগতো, এখানে এক্স লাগতো, এখানে এস লাগতো, এদের থিটা লাগতো, বুঝছো? কিন্তু এদের t = d ডিভাইডেড বাই v sin আলফা, এটা করার জন্য কোনো কিছু বার করার দরকার নেই। উদ্দীপকে যা দেওয়া থাকবে, ডি প্রস্থ দেওয়া থাকবে,
নৌকার বেগ দেওয়া থাকবে, কত ডিগ্রি করে নৌকা চালনা করছে সেটাও দেওয়া থাকবে। সেই জন্য আমরা এটাই মনে রাখবো সবসময়, বুঝছো? বাকিগুলো করার জন্য আগে পরের গুলো বার করে রাখবো, এবং পরের গুলো বার করে নিতে গেলে টি ছাড়া বার করতে পারবো না। দেখো এটা কি টি ছাড়া বার করতে পারতা? টি তো আগে বার করে নেওয়া লাগতো, আবার এটা বার করতে গেলেও টি লাগতো, তাই না? ও এখানে তুমি আরেকটা কাজ করতে পারো, দেখো এখানে আরেকটা সূত্র ইউজ করতে পারতে না, রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওটা করে দেখো তো কত আসে। তাহলে আমরা যদি এস ইজ ইকুয়াল রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিতাম, তাহলে ডি এর উপর স্কোয়ার করো, ডি কত 4, 4 এর উপর স্কোয়ার মানে কত রে 16, প্লাস এক্স এক্স স্কোয়ার। এক্স আমরা কত পাইছি দেখো, এখান থেকে বার করে রাখছি। এক্স আমরা পাইছি হচ্ছে কই 8 ডিভাইডেড বাই √3, তার উপর কি করবো বলো তো স্কোয়ার করো, অর্থাৎ 4.62, তার উপর কি করবো বলো তো স্কোয়ার করো। দেখো তো মান কত আসে। তাহলে রুট ওভার 16 প্লাস 4.62 তার উপর স্কোয়ার 6.11 চলে আসে, দেখছো? তাহলে এটাও পাইছি 6.11, এটা করে আমরা কত পেলাম 6.11 কিলোমিটার। তাহলে তুমি এই সূত্র দ্বারাই তুমি কি করো বলো তো, পথের দৈর্ঘ্য বার করো, এই সূত্র দ্বারা পথের দৈর্ঘ্য বার করো, কোনো সমস্যা নাই, যেটা দ্বারা করবা সেটা দ্বারাই সঠিক। এখন সময়গুলো দেখি তো, সময়গুলো যে আমরা বার করে রাখছি সেগুলোর জন্য আসে কিনা। তাহলে আমরা এই সূত্র দ্বারা করি প্রথমে। তাহলে আমরা এখান থেকে বার করে রাখছি টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই আর সাইন থিটা। এখানে অনুযায়ী বার করি, তাহলে ডি এর মান কত রে 4, আর এর মান কত বার করছি দেখো, আর এর মান বার করেছি রুট ওভার 28, রুট ওভার 28 সাইন থিটা, থিটার মান কত বার করে রাখছি দেখো 40.89 ডিগ্রি। এটা এখন এখানে বসাও, ক্যালকুলেটরে বসাও, দেখো মান কত আসে। তাহলে 4 ডিভাইডেড বাই রুট ওভার 28 সাইন 40.89, দেখো এটা আসে 1.15, 1.15। ওই দেখো আমরা যে আওয়ারে বার করে রাখছিলাম 1.155 আওয়ার লিখে রাখছি, 1.154, ওই 4 কে আমি 5 লিখছি, পরে 7 ছিল, 1.1547 ছিল, ওটাকে আমি একবারে লিখে দিচ্ছি 1.155 আওয়ার। একই সময় চলে আসে, ওটা ধরো একই আসে ভাই। পরেরটা দিয়ে দেখি আমরা, x ডিভাইডেড বাই আর cos থিটা। x এর মান কত বার করে রাখছি আমরা বলো তো, এটা 4.62, তাহলে 4.62 ডিভাইডেড বাই আর রুট ওভার 28 cos থিটার মান হলো 40.89। তাহলে কত আসে দেখো, তাহলে 4.62 এবারে রুট ওভার 28 cos, দাঁড়াও দাঁড়াও রুট ওভার সবগুলোর ভিতর চলে গেছে, cos 40.89 1.1549, তার মানে আমরা কি লিখতে পারবো 1549, মানে কি লিখতে পারবো 5 লিখতে পারবো। বুঝছে কি বলছি? কারেন্ট আসলো, ভিডিওর কি অবস্থা হয়েছে? একটু ঝামেলা হবে, দাঁড়াও ঠিক করি, একটু ভিডিওটা ঠিক করি। হ্যাঁ এখন তো ভালো দেখার কথা, কি বলো? দেখো তারপর আমাদের যেটা আসছে, তাহলে এটা দ্বারা আমরা কি করলাম বলতো, সেম মান পাইলাম। এখন এটা দ্বারা দেখবো আমরা টি ইজ ইকুয়াল এক্স ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, ভি কজ আলফা। তাহলে এক্স এর মান 4.62, ইউ এর মান হচ্ছে 2 প্লাস 4 40.89। দেখো ক্যালকুলেটরে বসাও কত আসে। তাহলে 4.62 ডিভাইডেড বাই 2 প্লাস 4 cos 40.89, 2 প্লাস 4 cos, ও সরি সরি, এটা তো আলফা, এটা আলফা না, cos আলফা, আলফার মান কিন্তু 40.89 নয়, কত ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে? এই দেখো মান ভুল আসছিল, 60 না বসে 40.89 বসেছি, ভুল আসছে। তাহলে এখন আসছে দেখো 1.155, একবার তিনটায় চলে আসে, দেখছো 1.155, 1.155 আওয়ার। তারপর ভাই আরো একটা সূত্র শিখছি আমরা, এস ডিভাইডেড বাই আর, এস ডিভাইডেড বাই আর। এস এর মান কত বার করে রাখছে বলো 6.11 ডিভাইডেড বাই আর, আর মানে রুট ওভার 28, দেখো কত আসে। তাহলে 6.11 ভাগ
√28 1.1546, তার মানে কি লিখবো 1.1546, তার 1546 আমরা কি লিখবো বলো তো 5 লিখতে পারি। তাহলে t ইজ ইকুয়াল, আবার পরেরটা কি আছে, h ডিভাইডেড বাই u cos থিটা, এটা মিশাই দেই, u cos থিটা প্লাস v cos আলফা মাইনাস কি আসে বলো তো থিটা। তাহলে মান বসাও, দেখো s এর মান কত 6.11 ভাগ u এর মান কত রে 2 cos থিটা, থিটার মান হলো 40.89 প্লাস v এর মান 4 cos আলফা মাইনাস থিটা, আলফার মান কত 60 মাইনাস থিটা হলো 40.89, একবারে যেরকম আছে ক্যালকুলেটর ওইরকম বসাই দিলাম 1.15468, তার মানে কত আসবে 1.155 আওয়ার। যে সূত্র দ্বারাই করো না কেন কি আসবে বলতো সেম আসতেছে। এগুলো কি আমরা করব? হ্যাঁ, গরুর খাটনি করব আমরা। নদী পার হতে প্রয়োজনের সময় মানে t = d ডিভাইডেড বাই v sin আলফা। বাকিগুলো সঠিক ভাইয়া, এত কষ্ট করার কি দরকার। আমি জেনে রাখলাম, আমার মাথার ভিতর থিওরি আছে কিভাবে কি করতে হয় কি না করতে হয় সবকিছু জেনে রাখলাম, কিন্তু আমি একটাই মুখস্থ করব, t = d ডিভাইডেড বাই v sin আলফা। মানে নদী পার হতে প্রয়োজনের সময় মানে t = d ডিভাইডেড বাই v sin আলফা, আর কোনো কথা নেই। t = d ডিভাইডেড বাই v sin আলফা। d কি নদীর প্রস্থ, v কি নৌকার বেগ, আর আলফা হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। শেষ, কাজ শেষ। বোঝা গেছে? তুলছে সবগুলো তুলছো? তারপর এই দেখো আমি বলে দিচ্ছি, লব্ধি বেগের মানের এই সূত্র তোমাদের জানা আছে, কারণ এটা আমরা সামুদ্রিক সূত্রে এটা করছি। তাহলে মুখস্থ করতে হবে এখান থেকে, এই তিনটা জিনিস মুখস্থ করতে হবে ভাই। t = d ডিভাইডেড বাই v sin আলফা, আশা করি এটা আর বলা লাগবে না এতবার বলার পরে। আর একটা জিনিস মনে রাখবা, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব x = কি u + v cos আলফা ইনটু d ডিভাইডেড বাই v sin আলফা। মানে পার বরাবর দূরত্ব মানে কি পার বরাবর বেগ ইনটু কি বলতো সময়। তো সময় তো আমাদের মুখস্থ আছেই, তাহলে পার বরাবর বেগটা এখন মুখস্থ করতে হবে। তাহলে পার বরাবর মোট বেগ = কত হবে u + v cos আলফা, এটাও বের করতে বলে যে পার বরাবর মোট বেগ বের করো। তাহলে পার বরাবর মোট বেগ u + v cos আলফা। বোঝা গেছে কি বলছি? তারপর লাস্টে আছে হলো পথের দৈর্ঘ্য। পথের দৈর্ঘ্য মানে নৌকাটি যে দিক বরাবর যাবে, তা নৌকাটি যে দিক বরাবর যাবে ওই দিক বরাবর তো লব্ধি বেগ নিয়ে যাবে নাকি। তাহলে পথের দৈর্ঘ্য মানে পথের দিক বরাবর বেগ আর ইনটু সময়, আর ইনটু সময়। তাহলে s = r ইনটু t, আর t মানে কত d ডিভাইডেড বাই v sin আলফা। তাহলে s = r d ডিভাইডেড বাই v sin আলফা। বোঝা গেল কি বললাম? অথবা এই তো পথের দৈর্ঘ্য বার করতে বলছে, এই সমকোণী ত্রিভুজের দিকে যদি তাকাই, এই পথের দৈর্ঘ্যটা এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ মানে কত √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে √d স্কয়ার প্লাস x স্কয়ার। মনে থাকবে? ঠিক আছে, চলো এখন আমরা নদী নৌকার অঙ্কের কেস 2 করি। ঠিক আছে, মিশাই দিলাম, তোলা তো শেষ এগুলো। দেখো কেস 2 নাম লেখো, কেস 2। ন্যূনতম দূরত্বে নদী পার। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য আলফাটা স্থূলকোণ হতে হয়। তাহলে আমরা সূক্ষ্মকোণ দেখলাম, এখন কি দেখতেছি স্থূলকোণ। ঠিক আছে, আচ্ছা আমরা অঙ্কটা দেই, তারপরে একটার পর একটা বুঝতে আসছি। অঙ্ক যেভাবে আসবে আমি সেভাবে লিখতেছি। দেখ এইভাবে আসবে, ধরো ডি কিলোমিটার প্রস্থ বিশিষ্ট, এই এককের জায়গায় কিলোমিটার থাকতে পারে, মিটার থাকতে পারে, যা থাকে থাকুক। বুঝতে পারছো কি বলছি? তাহলে ডি কিলোমিটার প্রস্থ বিশিষ্ট কোন নদীতে, কোন নদীতে
স্রোতের বেগ ইউ, ঠিক আছে। এটার একক যা কিছু থাকতে পারে, কিলোমিটার পার আওয়ার অথবা মিটার পার সেকেন্ড, যা কিছু থাকতে পারে। দেখো, রহমত মাঝি ভি বেগে নৌকা চালনা করলেন, ঠিক আছে। এটা উদ্দীপক 1 নাম্বার। ন্যূনতম দূরত্বে, এই ন্যূনতম দূরত্বের কথা অনেকগুলো কথা থাকতে পারে, দেখো একবারে লিখে দিই। ন্যূনতম দূরত্বে বা সোজাসুজি বা লম্বালম্বি বা প্রস্থ বরাবর বা এপার থেকে সোজা ওপারে যেতে এপার থেকে সোজা ওপারে যেতে রহমত মাঝিকে কোন দিকে নৌকা চালনা করতে হবে? কোন দিকে নৌকা চালনা করতে হবে? আমি সব বোঝাচ্ছি, সমস্যা নেই, প্রত্যেকটা কথাই বুঝতে পারবা। 2 নাম্বার, নৌকার লব্ধি বেগের মান কত? 3 নাম্বার, নৌকার লব্ধি বেগের দিক নির্ণয় করো, অথবা এভাবে বলো, নৌকাটি কোন দিক বরাবর গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। নৌকার লব্ধি বেগের দিক বের করা মানে কোন দিক বরাবর গিয়ে পৌঁছাবে সেটা বের করা। 4 নাম্বার, নদী পার হতে প্রয়োজনীয় সময় কত? নদী পার হতে প্রয়োজনীয় সময় কত? 5 নাম্বার, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? 6 নাম্বার, পথের দৈর্ঘ্য কত? হুম, বার করতে পারবা? হোমওয়ার্ক থাক, বার করতে পারবা? হুম, কিন্তু অনেক কিছুই শিখায়নি এটার। তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি হাত চালু করে তোলো। আমার সাথে সাথে লেখা শুরু করো নাই, তাহলে তো একসাথে শেষ হওয়ার কথা। এগুলো তো আগের প্রশ্নই। এই দেখো, এই 5টা প্রশ্ন সেম, নতুন একটা প্রশ্ন অ্যাড হয়েছে, ঠিক আছে। এটাই বুঝতে হবে, এটা বুঝলে আগে সবগুলো বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। আর এটা বোঝার জন্য এদের ন্যূনতম দূরত্ব বলতে কি বোঝায় তার সাইডে সবকিছু লিখে দেওয়া আছে। তোমাকে এভাবে প্রশ্ন আসবে, ন্যূনতম দূরত্বে নদী পার হতে কোন দিকে নৌকা চালনা করতে হবে, অথবা সোজাসুজি নদী পার হতে হলে কোন দিকে নৌকা চালনা করতে হবে, লম্বালম্বি নদী পার হতে হলে কোন দিকে নৌকা চালনা করতে হবে, প্রস্থ বরাবর নদী পার হতে হলে কোন দিকে নৌকা চালনা করতে হবে, বা এপার থেকে সোজা ওপারে যেতে চাইলে কোন দিকে নৌকা চালনা করতে হবে। যে কোনোটা উল্লেখ থাকতে পারে, যে কোনোটা থাকা মানে কি বলতো, এই একই কেস, ন্যূনতম দূরত্বে নদী পার। দেখো এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে আমরা একটু উপরে একটু নদীটা এবার অঙ্কন করি। ধরো এটা আমাদের নদী, এটা হলো আমাদের সেই নদী।
এটা নদী, এটা হলো নদীর প্রস্থ। নদীর প্রস্থকে কি দ্বারা প্রকাশ করছিলাম আমরা? ডি দ্বারা। হ্যাঁ, এখন আমরা বাংলা কথা লিখবো না। এই নদীতে ধরো স্রোত এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে, স্রোত কত বেগে প্রবাহিত হচ্ছে? ইউ বেগে। এখন তুমি ন্যূনতম দূরত্বের নদী পার হতে চাচ্ছ, মানে ধরো এখান থেকে তুমি এখন নৌকা নিয়ে যাত্রা করবা, তুমি ধরো এই দিক বরাবর গিয়ে পৌঁছাইছো, তুমি এই দিক বরাবর গেছো, তুমি এই দিক বরাবর গেছো, তুমি এই দিক বরাবর গেছো, তুমি এই দিক বরাবর গেছো। তাহলে এপার থেকে যদি ওপারে পৌঁছো, কোনটা সব থেকে ন্যূনতম দূরত্ব হবে বলো তো? একবারে মাঝখানে সোজাসুজি যেটা আছে ওইটা না? তার মানে ন্যূনতম দূরত্বে যদি নদী পৌঁছাইতে চাও, তার মানে তুমি এখান থেকে যাত্রা করে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হবে, ঠিক? এটাই হবে ন্যূনতম দূরত্ব। এর পাশে যে কোনো দূরত্ব নাও না কেন, এটা ন্যূনতম দূরত্ব হবে না, এর থেকে একটু কি হবে বলো তো? বেশি হবে। তাহলে দুইটা বিন্দুর মাঝখানে ন্যূনতম দূরত্ব কখন হয়? মাঝামাঝি লম্বালম্বি দূরত্ব, সোজাসুজি দূরত্বই কি হয় বলতো? ন্যূনতম দূরত্ব। একটু বাঁকা হয়ে গেলে কি হবে বলতো? দূরত্বটা বেশি হয়ে যাবে। বোঝা গেছে কি বলছি? তাহলে ন্যূনতম দূরত্বে নদী পার হতে চাচ্ছ, তার মানে তোমাকে অবশ্যই কি করতে হবে? সোজাসুজি যাইতে হবে, একটা ভাবে গেলেও হবে না। এখন ধরো তুমি এই দিক বরাবর নৌকা নিয়ে এই সোজাসুজি পার হতে চাচ্ছ, এখন তুমি নৌকা চালনা করছো এই দিক বরাবর, কখন এই দিক বরাবর যাইতে পারবা? তুমি এই দিক বরাবর নৌকা চালনা করলে তো স্রোত আসে ধাক্কা দিয়ে তোমাকে আরো ব্যাকে নিয়ে যাবে। হুম, তো স্রোত তো ওইদিকে গেলে তো যাইতে পারবা, তো স্রোত কোন দিকে দিছি? বুঝতে পারছি কি বলছি? তো স্রোত তো এইদিকে দেওয়াই আছে, তুমি কেন বলবা যে এইদিকে গেলে যাইতে পারবে? স্রোত তো আমি দিয়ে দিছি এইদিকে, বুঝতে পারছো? তাহলে স্রোত আমি এইদিকে দিয়ে দিছি, তাহলে এই দিক বরাবর যদি নৌকা নিয়ে যাও, তাহলে স্রোত এসে তোমাকে ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে আরো কি করবে? বাঁকা করে নিয়ে যাবে। এই দিক গেলেও ধাক্কা দেবে, এই দিক গেলেও ধাক্কা দেবে। তার মানে এই দিক বরাবর যদি আমি কি করি বলতো? এই সূক্ষ্ম কোণে যদি নৌকা চালনা করি, তাহলে কোনোভাবে আমি ওপারে গিয়ে সোজা মানে ন্যূনতম দূরত্বে পৌঁছাতে পারবো না। এখন তুমি পণ্ডিতগিরি করে করছো, আচ্ছা ন্যূনতম দূরত্ব, তাহলে আমি সোজাসুজি নৌকা চালনা করবো। সোজাসুজিও যদি নৌকা চালনা করো, তাহলে কি নৌকা কি তোমাকে স্রোত কি তোমাকে সোজাসুজি যাইতে দেবে? না, স্রোত আসে আবার তোমাকে ধাক্কা দেবে, তুমি একটু হলো বেঁকে চলে যাবা, তার মানে সোজাসুজি যাইতে পারতেছো না। এখন তুমি কি করতে পারো? তুমি স্থূল করে নৌকা কি করবো বলতো? চালনা করবা। স্রোত এসে ধাক্কা দিয়ে তোমাকে সোজাসুজি নিয়ে যাইতেও পারে। তাহলে সম্ভাব্য কেস কি? স্থূল কোণে নৌকা চালনা করতে হবে। এখন কত ডিগ্রি কোণে চালনা করলে তুমি সোজা উপরে গিয়ে পৌঁছাবা, সেটাই তোমাকে বার করতে বলছে। স্রোতের বেগ দিয়ে দিছে, নৌকার বেগ দিয়ে দিছে, এখন বলছে তুমি সোজাসুজি উপর পারে পৌঁছাবা, তাহলে কত ডিগ্রি করে নৌকা চালনা করতে হবে বলো? বুঝতে পারছো? তাহলে ওইটাই আমরা বের করে দেখবো। তাহলে আমরা ধরলাম, তাহলে এটা কি ডিসিশন বোঝা গেছে? তাহলে আমরা যদি ন্যূনতম দূরত্বে নদী পার হতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে? স্থূল কোণে নৌকা চালনা করতে হবে। এখন আমরা সুন্দর করে চিত্রটা অঙ্কন করি, দেখ। তাহলে আমি এখান থেকে নৌকা চালনা করবো স্থূল কোণে, আমি ধরলাম এই দিক বরাবর আমি নৌকা চালনা করছি। এটা হলো কত বেগে নৌকা চালনা করেছি? ভি বেগে। এই দিক বরাবর ভি বেগ। এই স্রোতের বেগের সাথে ভি যেটা আছে, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? আমরা ধরলাম আলফা কোণ উৎপন্ন করছে। তাহলে এখন আমাদের নৌকা, আমাদের উদ্দেশ্য কি? নৌকা নিয়ে আমরা পৌঁছাবো সোজা বরাবর, কেয়ামত হয়ে যাক, আমরা সোজা বরাবর গিয়ে কি করবো বলতো? পৌঁছাবো। কোমর বাঁকা হয়ে গেছে, দেখ। তাহলে এইটা হলো আমাদের কি বলতো? সোজা অপোজিট বিন্দু। এই বিন্দুতে গিয়ে আমরা পৌঁছাবো। নৌকা কোন বেগে পৌঁছাবে? ধরো আর বেগে গিয়ে পৌঁছাবে। বুঝছো কি বলছি? হুম, তাহলে তুমি যেভাবে নৌকা চালনা করো না কেন, তোমাকে পৌঁছাতে হবে সোজা বরাবর। তাহলে এখান থেকে দেখো এই কথাগুলো এখন বোঝো কিনা? ন্যূনতম দূরত্বে মানে সোজাসুজি লম্বালম্বি একবারে প্রস্থ বরাবর, এপার থেকে সোজা ওপারে। বোঝা গেল? তাহলে ন্যূনতম দূরত্ব যাওয়া মানে এপার থেকে সোজা ওপারে যাওয়া। ঠিক আছে, এটাই ন্যূনতম দূরত্ব। তাহলে এখন বলো তো, যেহেতু ন্যূনতম দূরত্বে তুমি যাবা, তুমি এখান থেকে জানোই তো যে আমার লব্ধিটা হবে, নৌকার লব্ধি বেগের দিক হবে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণ, স্রোতের বেগের সাথে। তাহলে সোজাসুজি যদি যাও, তাহলে বলো এই লব্ধি বেগের দিক যেটা আছে, এই থিটা ইজ ইকুয়াল অবশ্যই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। বোঝা গেছে কি বলছি? এখন পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা ওইটুকুলোতে পরে আসতেছি, দেখ। তাহলে এইটুকু কি বোঝা গেছে? এখন কথা হলো, এই তুমি যদি সোজা উপর পারে যেতে চাও, কত ডিগ্রি করে নৌকা চালনা করতে হবে, এটাই তোমাকে বার করতে বলছে। আলফার মান কত হবে? তুমি ইউ জানো, ভি জানো, ডি জানো, থিটা জানো, আলফা বার করতে হবে। বুঝতে পারছি কি বলছি? তাহলে আমরা যেহেতু লব্ধির দিকটাই জানি, তাহলে আমরা একটু কি করি, যেটা জানি সেটা নিয়ে কি করি বলতো? কাজ শুরু করে দেই। তাহলে 1 নাম্বার, তাহলে আমরা যেহেতু জানি যে লব্ধি বেগের দিক বার করার সূত্র, এবং ওই লব্ধি বেগের দিকটা তোমাকে বলে দিয়েছে, আমরা তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে tan থিটা ইকুয়াল কি হবে? যার সাথে অ্যাঙ্গেল সে থাকে
তাহলে এই যে স্রোতের বেগের সাথে লব্ধির অ্যাঙ্গেলটা আমরা ধরে নিয়েছি, এটা কার সাথে ধরেছি? ইউ এর সাথে। ইউ থাকবে সিঙ্গেল প্লাস বাকি কে আছে? ভি। তাহলে ভি এর সাথে উপরে কি হবে? ভি সাইন আলফা, নিচে কি হবে? ভি কজ আলফা। তাহলে থিটার মান কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। tan 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত, সেটাকে আমরা কিভাবে লিখি? 1/0। তাহলে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখন আর আর গুণন করো, এটার সাথে গুণ করো, এটার সাথে গুণ করো। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো তো কজ আলফা সমান কি লিখতে পারবা? মাইনাস ইউ ডিভাইডেড বাই কত বলো তো? ভি। এই ভি কজ আলফা সমান মাইনাস ইউ লিখতে পারতো না? গুণ আছে, এর পেছনে কি হবে? ভাগ হবে। তাহলে এখান থেকে দেখো তো আলফা সমান কি লিখতে পারবা? কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই কত বলো তো? ভি। বুঝতে পারছো? এটা হলো আমাদের ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য যত ডিগ্রি করে নৌকা চালনা করতে হবে সেই কোণের মান। বুঝতে পারছো? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা যেটা লিখবো সেটা হলো, এর নিচে লিখবো তোমার, এর নিচে। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পার হতে নৌকা চালানোর জন্য প্রয়োজনীয় কোণ, নৌকা চালনার প্রয়োজনীয় কোণ আলফা ইজ ইকুয়াল কজ ইনভার্স, দেখো মাইনাস, আমরা এইভাবে মনে রাখবো। ইউ মানে কিসের বেগ ছিল? স্রোতের বেগ। আর ভি মানে কি? সরি, ইউ মানে কি ছিল? হ্যাঁ, স্রোতের বেগ। আর ভি মানে কি? নৌকার বেগ। তাহলে মাইনাস উপরে থাকবে হলো স্রোতের বেগ, আর নিচে কি আসবে বলতো? নৌকার বেগ। আর ইউ আর ভি যদি মনে থাকে তাহলে তো হয়েই গেল। তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি আকারে মনে রাখবো। বুঝছেন? মানে ওই আলফা ইজ ইকুয়াল কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এটাই আমাদের এখন মুখস্থ। বুঝলে? আর যদি মুখস্থ না থাকে তাহলে তো শিখাই দিলাম। ন্যূনতম দূরত্ব নদী পার হবে মানে কি? থিটা কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি। লব্ধির দিক নির্ণয় করে কোন বসাবা, বসায় দিয়ে এটুকু ক্যালকুলেশন করবো, তাহলে মান চলে আসবে। বুঝছো কি বলছি? তাহলে এখন আমাদের আলফা জানা আছে, ঠিক আছে? তাহলে এখন যদি আলফা জানা থাকে তাহলে বলো, এই যে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ জানো, ইউ এর মান জানো, ভি এর মান জানো, তাহলে লব্ধির মান বার করতে পারবা না? এই লব্ধিটা কার কার লব্ধি? ইউ আর ভি এর লব্ধি, ইউ আর ভি এর লব্ধি। তাহলে এখন যদি আমরা লব্ধির মান বার করি, লব্ধি বেগের মান দেখো 2 নম্বরের নিচে লিখতেছি, আমি এখানে লিখতেছি। তাহলে লব্ধি বেগের মান আর সমান কত আসবে? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। বোঝা গেল? হ্যাঁ, শেষ, আমাদের 2 নাম্বার করা শেষ। তার বলছে নৌকার লব্ধি বেগের দিক নির্ণয় করো। কি রে, লব্ধি বেগের দিক নির্ণয় করার দরকার আছে? লব্ধি বেগের দিক তো আমরা বলেই দিয়েছি। কি হবে বলতো? সোজা সুজি সে উপর পরে পৌঁছাবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে লব্ধি বেগের দিক থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি, এটা বলে দিতে পারো। অথবা লিখবা সোজা এপার থেকে কি হবে বলতো? ওপারে নৌকা গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, কেমনে বের করবা? কেমনে বের করবো বলো? কখনো বের করতে বলবে না। ন্যূনতম দূরত্বে নদী পার মানে তো তুমি জানোই সোজাসুজি ওপারে চলে যাবে। বুঝতে পারছো? করবে না তো, ছাত্র বোকা না। তোমাকে বলছে ন্যূনতম দূরত্বে নদী পার হইতে বলছে, ঠিক আছে? তাহলে কেন তোমাকে বলবে যে গাণিতিক ভাবে ব্যাখ্যা করো? তা তুমি তো ন্যূনতম, তাহলে গাণিতিক ভাবে ব্যাখ্যা করবা এখন, যে ন্যূনতম দূরত্বে নদী পার হতে বলছে, এপার থেকে কোথায় গেছে বলতো? ওপারে চলে গেছে। তাহলে থিটা ইজ ইকুয়াল কত ডিগ্রি আসবে বলতো? 90 ডিগ্রি চলে আসবে। আর যদি আলফা বার করার পরে, হ্যাঁ, তোমার যদি মনে হয় যে আমি থিটা বার করে দেখাবো 90 ডিগ্রি আসে কিনা, তাহলে আগে আলফা বার করবা। আলফা বার করার পর কি এখন কি ভেক্টরদের মধ্যবর্তী কোণ জানো, তারপর আবার এই সূত্র ইউজ করবা। ঠিক আছে? আলফা যেটা পাবো সেটা এখানে বসাবা, এটা এখানে বসাবা, ইউ আর ভি তো জানো, তাহলে থিটা চলে আসবে না? তা তুমি আলফা বার করছিলে কিভাবে?
থিটা বসাই তো আলফা বার করছিলা, তাহলে আলফা বসে আবার থিটা বার করবা। বুঝছে কি বলছে আমার কথা? বলবে না তো? তাহলে তুমি সরাসরি লিখে দিবা যে নৌকাটি সোজা এপার থেকে ওপারে পৌঁছাচ্ছে, অর্থাৎ লব্ধি বেগের দিক থিটা ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। সোজা এপার থেকে ওপারে পৌঁছাবে। বুঝছেন? কোনো সমস্যা আছে? তাহলে 1 নাম্বার আমাদের এখানে সলভ, 2 নাম্বার সলভ, 3 নাম্বার সলভ। 4 নাম্বার, নদী পার হতে প্রয়োজনীয় সময় কত? এখন এটা আমরা বার করব। তাই না? নদী পার হতে প্রয়োজনীয় সময়, তাহলে টি ইজ ইকুয়াল হ্যাঁ তুমি করতে পারবা, সমস্যা নেই, যে কোনো ভাবে করতে পারবা, সমস্যা নেই। আমি আসতেছি, ওগুলোতে আসতেছি। দেখো তোমরা এই করো, তোলো আগে। এ পর্যন্ত তোলা হয়েছে? আচ্ছা দেখো, হয়নি তোলা? আচ্ছা একসাথে তুলে দেখো। তাহলে টি ইজ ইকুয়াল, তাহলে নদী পার হতে প্রয়োজনের সময়। এখন দেখো আমরা এই দিক বরাবর কি করছিলাম বলতো? নৌকা চালনা করছিলাম, তাই না? এই দিক বরাবর এপার থেকে ওপারে গিয়ে পৌঁছাইছে। তার মানে এই যে নৌকাটা এদিক বরাবর চালনা করছে, কিন্তু নৌকাটা এদিকে যাচ্ছে না, এইভাবে বাঁকতে 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 আস্তে আস্তে দেখো নৌকাটা এইভাবে এইভাবে এইখানে গিয়ে পৌঁছাবে। তাহলে এই যে নদী পার হতে প্রয়োজনীয় সময় মানে কি বলতো? এই যে এখান থেকে এখানে যেতে প্রয়োজনীয় সময়, প্রস্থ বরাবর যেতে কি বলতো? সময়। তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময়, তাহলে টি ইজ ইকুয়াল কি লিখবো? সরণ ভাগ বেগ, সরণ ভাগ। তাহলে এই যে নদী পার হতে প্রয়োজনীয় সময় মানে কি? এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এইভাবে যাত্রা করছিল, এইটুকু জায়গা। আমরা যদি এই স্বর্ণের কথা চিন্তা করি, অর্থাৎ নদীর প্রস্থ যদি চিন্তা করি, তাহলে আমরা কি লিখবো উপরে? নদীর প্রস্থ ডিভাইডেড বাই কি বলতো? প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ। ঠিক আছে? তাহলে এখন তুমি খেয়াল করো, দেখো নদীর প্রস্থ ডি লিখলাম, প্রস্থ বরাবর বেগ কোনটা আছে বলো? আর আছে না? আর তো আমরা এখান থেকে বের করে নিব নাকি? তাহলে সরাসরি আমরা লিখতে পারবো টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই কত আসে বলো তো? আর। এটা আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখন বলো, এখন এই প্রস্থ বরাবর বেগ যেটা পাইছিলাম, এটা আর, এটা কি লব্ধি বেগ না? আচ্ছা লব্ধি বেগের এই দিক বরাবর উপাংশ কি হবে? আর এর এই দিক বরাবর উপাংশ কত? আর cos 0 ডিগ্রি না? আর এর এই দিক বরাবর উপাংশ, প্রস্থ বরাবর যদি উপাংশ নিতে চাই, তাহলে যার উপাংশ ওই দিক বরাবর যদি নেওয়া হয়, তাহলে তো সেই হয় আর cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে কত? 1 না? তাহলে আমরা এখানে এইটার জায়গায় আমরা একটা কথা লিখতে পারবো। দেখো উপরে তো আমাদের নদীর প্রস্থ আসে থাক, নিচে আমরা লিখতে পারবো নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ, লব্ধি বেগের উপাংশ, তাই না? আচ্ছা ভাইয়া, তাহলে প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ নিলাম। এখন বলো লম্বাংশ উপপাদ্য যদি প্রয়োগ করি, তাহলে প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ যেটা হবে, লম্বাংশ উপপাদ্য কি বলেছে? ওই দিক বরাবর ওই লব্ধিকে সৃষ্টিকারী যে দুইটা ভেক্টর আছে তাদের উপাংশের সমষ্টির সমান। তাহলে আমরা ওই পরের লাইন, এটার পরে আমরা এটা লিখতে পারবো না? দেখো আর একটু কষ্ট করে লিখি, দেখো তো ভিডিওতে এই লাইন দেখা যাচ্ছে কিনা? যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। তাহলে প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ মানে আমরা বলতেই পারি প্রস্থ বরাবর লব্ধিকে সৃষ্টি করছে কে? ইউ এবং ভি। ইউ ও ভি এর উপাংশের সমষ্টি, উপাংশের সমষ্টি কি রে বলা যায়? আচ্ছা তাহলে এখান থেকে দেখো একটু এই পাশে লিখতেছি আমি, দেখো তাহলে এই টি ইজ ইকুয়াল উপরে ডি আছে, নিচে আমরা কি লিখতে পারবো বলো? এই প্রস্থ বরাবর এই দিক বরাবর ইউ এর উপাংশ নিব। তাহলে ইউ এর এই দিক বরাবর উপাংশ, কার উপাংশ? ইউ এর। তাহলে ইউ cos লিখবো। তাহলে যার উপাংশ এবং যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের কি নিতে হয়? cos নেওয়া লাগে। তাহলে cos নিছি। তাহলে ইউ এর উপাংশ এই দিক বরাবর উপাংশ, কোণ কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। তাহলে ইউ cos 90 ডিগ্রি প্লাস ভি এর এই দিক বরাবর উপাংশ নিব। তাহলে ভি এর এই দিক বরাবর উপাংশ কত হবে বলো?
ভি কস, ভাইয়া পুরোটা হলো আলফা, এইটুকু হলো থিটা, তাহলে এইটুকু কত আসবে? আলফা মাইনাস 90, থিটা মানে 90 না, তাহলে এখানে আমরা কি লিখবো? কস আলফা মাইনাস 90, আলফা মাইনাস 90 লেখা যায় রে। পরের লাইন দেখো, ডি ডিভাইডেড বাই, কি রে cos 90 ডিগ্রি 0 না, এইটুকু 0 হয়ে যাবে, তাহলে এখানে কি থাকতেছে? ভি cos আলফা মাইনাস 90, তুমি যদি মাইনাস কমন নাও তাহলে কি লেখা যাবে বলো তো? 90 মাইনাস আলফা লেখা যাবে। তাহলে ডি ডিভাইডেড বাই cos মাইনাস থিটা মানে কত রে? cos থিটা, 90 মাইনাস কি হবে বলো তো? আলফা। তাহলে ডি ডিভাইডেড বাই ভি cos 90, তাহলে cos পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। এটা কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ, তার মানে অল পজিটিভ। তার মানে টি ইজ ইকুয়াল ফাইনাল কি পেলাম? ডি ডিভাইডেড বাই ভি সাইন। বলে দিছিলাম না, নদী যেভাবেই পার হোক, যেভাবেই পার হোক টি ইজ ইকুয়াল কত আসবে? ডি ডিভাইডেড বাই ভি সাইন। বুঝতে পারছো? তাহলে মনে কোনটা রাখবা? এইটাই, নদী পার হতে প্রয়োজনের সময় টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। দেখা যায় নাকি ভিডিওতে? দেখো তো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে নদী পার হতে প্রয়োজনের সময় আমাদের বের করা শেষ, মানে 4 নাম্বার সলভ। টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা অথবা ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। বোঝা গেল? এটুকু মনে রাখো তাহলেই হবে। এখন দেখো, আমরা একটু উপরে মিশে দেই। প্রশ্ন তো তোলাই আছে উপরে, কি বলো? এগুলো মিশাই, 4-5 একবারে করে আমি বসে যাই, তোমরা তারপরে একবারে তুলে নাও। তাহলে আমাদের 4 নাম্বার শেষ। 5 নাম্বার, 5 নাম্বার কি বলছে বলো? পার বরাবর দূরত্ব বার করে। এখন বলো পার বরাবর দূরত্ব কত? দেখো তো, নৌকাটা এখান থেকে যাত্রা করছে না, পৌঁছেছে কোথায় গিয়ে? এখানে গিয়ে। তাহলে এখান থেকে যাত্রা করছে, পৌঁছাছে এখানে। আচ্ছা, তার মানে পার এখান থেকে যাত্রা করছে, তার মানে কোথায় থেকে যাত্রা করছে? এখান থেকে যাত্রা করছে পার বরাবর। পার বরাবর কোনো দূরত্ব গেছে সে? এই দেখো, এখান থেকে যাত্রা করছিল, সোজা এখানে গিয়ে পৌঁছাইছে। ওখানে গিয়ে পার বরাবর কোনো দূরত্ব আছে? তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব x ইজ ইকুয়াল কত আসবে? 0। 6 নাম্বার বলছে পথের দৈর্ঘ্য নির্ণয় করো। পথের দৈর্ঘ্য মানে কি? যে পথ বরাবর গিয়ে নৌকাটা পৌঁছায় সেটাই কি হয়? পথের দৈর্ঘ্য। তাহলে এদিকে যাত্রা করছিল কিন্তু পৌঁছাইছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। এটা আমাদের পথের দৈর্ঘ্য হবে না? তাহলে ওটা কত হবে? আর হবে। কি রে আর কি ওটা? এটা কি, এটা কি দূরত্ব নাকি? আর তো বেগ। পথের দৈর্ঘ্য কি হবে? এস না? এসটা কার সমান? ডি এর সমান। বুঝছো কি বলছি? তাহলে পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য এস ইকুয়াল কি হবে? নদীর প্রস্থ। নদীর প্রস্থ মানে কি বলতো? ডি। বোঝা গেছে কি বলছি? শেষ। কার কি কোনো সমস্যা আছে? তাহলে মনোযোগ দাও, দেখো কি কি মনে করবা। ন্যূনতম দূরত্বে নদী পার মানে কি বলতো? সোজাসুজি নদী পার, এপার থেকে ওপার। তার মানে লব্ধির দিকের কোণ থিটা ইকুয়াল কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা থিটা ধরি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত করে নৌকা চালনা করতে হবে? আলফা ইজ ইকুয়াল cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এটা মুখস্থ করতে হবে। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় কোণ আলফা ইজ ইকুয়াল cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। বুঝতে পারছি কি বলছি? স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ, অবশ্যই মাইনাস মাইনাস, এটা মাইনাস মাইনাস মনে রাখবা। এদের পরীক্ষা নিয়েছে আমি, বুঝছো? অন্য ব্যাচের যারা এগুলো নদী নৌকা শেষ, আপেক্ষিক বেগও শেষ হয়ে গেছে প্রায় ওদের। তাহলে ওরা দেখি অঙ্ক করতে গিয়ে এখানে কেউ দেয় নাই, সরাসরি সূত্র লিখছে cos ইনভার্স ইউ ডিভাইডেড বাই ভি লিখছে, মাইনাস দেয় নাই। অঙ্ক ভুল মান চলে আসছে। অবশ্যই অবশ্যই মাইনাস দিতে হবে। বুঝতে পারছো? cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই কি বলতো? ভি, মাইনাস থাকতে হবে। চ্যাপ্টার শেষ হলো না, নদী নৌকার অঙ্ক শেষ হয়ে গেলেই তোমাদের এক্সাম হবে। বুঝছো? তাহলে এখন খেয়াল করো, দেখো 2 নাম্বার, নৌকার লব্ধি বেগের মান কত? তাহলে তুমি ভাইয়া ইউ জানো, ভি জানো, এখন আলফাও জানো। 1 নাম্বার আলফা বার করে নিছো, কত ডিগ্রি করে নৌকা চালনা করতে হবে। তাহলে এই দুটার লব্ধিটা কি বলতো? আর। তাহলে যে দুটা ভেক্টরের লব্ধি আর সেই দুটা ভেক্টরের মান জানো, মধ্যবর্তী কোণ জানো, লব্ধি বার করতে পারবা না? তারপর বলছে নৌকার লব্ধি বেগের দিক নির্ণয় করো, মানে কোন দিকে গিয়ে নৌকাটা পৌঁছাবে। তা আমরা অঙ্কেই তো বলে দিছে সোজাসুজি নদী পার হওয়ার জন্য কোন দিকে নৌকা চলে, তার নৌকাটা কোন বরাবর যাবে? সোজাসুজি যাবে।
তার উপর পারে গিয়ে 90 ডিগ্রি করে পৌঁছাবে, অথবা সোজাসুজি এপার থেকে ওপারে গিয়ে পৌঁছাবে। শেষ। নদী পার হতে প্রয়োজনের সময় টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এর অনেক কাহিনী করে কি করলাম বলতো, প্রমাণ করলাম, এবং এইগুলো আমি গতকাল তোমাদেরকে বুঝাইছি, ঠিক কিনা? তারপর 5 নাম্বার, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বলে যাত্রা করছে কোথায়, পৌঁছাইছে কোথায়, এটা পার বরাবর দূরত্ব কত। এখান থেকে যাত্রা করছে সোজা উপর পারে গিয়ে পৌঁছাইছে, তার মানে প্রস্থ বরাবর দূরত্ব গেছে, ঠিক আছে, কিন্তু পার বরাবর কোনো দূরত্ব যায় নাই, পার বরাবর কোনো দূরত্ব যায় নাই। তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, 0। তারপর বলছে পথের দৈর্ঘ্য। পথের দৈর্ঘ্য মানে যে পথ বরাবর গিয়ে নৌকাটা পৌঁছায়, এইদিকে যাত্রা করছে, পৌঁছাইছে কোন পথ বরাবর গিয়ে, এই পথ বরাবর গিয়ে, তাহলে এস, এসটা কার সমান, প্রস্থের সমান। বুঝতে পারছো? তাহলে পথের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল নদীর প্রস্থ ইকুয়াল কি আসলো বলো তো, বি। ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, সুন্দর করে তুলে নাও। কোন নদীতে স্রোতের বেগ 6 কিলোমিটার/আওয়ার, রহমত মাঝি নদী পার হওয়ার জন্য 12 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালনা শুরু করলেন। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য রহমত মাঝিকে কোন দিকে নৌকা চালনা করতে হবে? কোন দিকে নৌকা চালনা করতে হবে? 2 নাম্বার, নৌকার লব্ধি বেগের মান কত? 3 নাম্বার, নৌকাটি কোন দিক বরাবর অপর পারে গিয়ে পৌঁছাবে? 4 নাম্বার, নদী পার হতে প্রয়োজনের সময় কত? 5 নাম্বার, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? 6 নাম্বার, পথের দৈর্ঘ্য কত? এই হলো আমাদের 6টা প্রশ্ন। ভিডিও কি কাঁপাকাঁপি করে? ঠিক আছে, দেখো, একটু হাত চালু করে তোলো।
হয়েছে? দেখো তাহলে আমাদের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি একটা নদীর প্রস্থ দেওয়া আছে, নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, নদীতে নৌকার বেগ দেওয়া আছে। বুঝছো? 1 নম্বর প্রশ্ন করেছে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য রহমত বাজিয়ে কোন দিকে নৌকা চালনা করতে হবে। তাহলে এই যে এখানে যে অঙ্কগুলো আছে এগুলো সবগুলো কোন কেসের জন্য? ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য। তাহলে ন্যূনতম দূরত্বের কথায় কি কি কথা উল্লেখ থাকতে পারে সেগুলো লিখে দিয়েছি না, সোজাসুজি এপার থেকে ওপারে। বুঝতে পারছো? লম্বা লম্বি, তাই না? তাহলে এই কথাগুলো মনে রাখি, এখানে অত কিছু লিখলাম না, আমরা জাস্ট একটা কথাই লিখে দিয়েছি আমরা। তাহলে আমরা জানি ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য যদি সে সোজাসুজি নদী পার হতে চায় নৌকাকে অবশ্যই কি করতে হয়? স্থূল কোণে চালনা করতে হয় স্রোতের বেগের সাথে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এখন একটু খেয়াল করো, দেখো আমাদের ধরো এইটা একটা নদী, এটা একটা নদী, নদীর কি বলে দিয়েছে তোমাকে? প্রস্থ, তাই না? প্রস্থ ডি ইকুয়াল কত কিলোমিটার বলে দিয়েছে বলো তো? 4 কিলোমিটার। এই নদীতে স্রোতের বেগ তোমাকে বলে দিয়েছে, এই তো স্রোতের বেগ 6 কিলোমিটার/আওয়ার। তাহলে তো এই দিক বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে, স্রোতের বেগ কত? ইউ। আমরা ধরলাম কত? 6 কিলোমিটার/আওয়ার। রমদমাঝি নদী পার হওয়ার জন্য 12 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালনা করছে, তাই না? এখন কোন দিকে নৌকা চালনা করছে আমরা জানি না, আমাদের শর্ত বলে দিয়েছে ন্যূনতম দূরত্বে নদী পার হবে। ন্যূনতম দূরত্বে নদী পার হবে মানে নৌকাটা গিয়ে সোজা এই বরাবর গিয়ে এই বিন্দুতে পৌঁছাতে হবে, তাই না? এটা হলো ন্যূনতম দূরত্ব। এ বরাবর গিয়ে পৌঁছাতে হবে, তা ওই বরাবর যদি সে পৌঁছাতে চায় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? স্থূল করে নৌকা চালনা করতে হবে। কোনো সমস্যা আছে? হুম, আচ্ছা। তাহলে এই যে কোণ যেটা আছে, এই যে কোণ আছে এই কোণটাকে আমরা ধরে নিলাম কি বলতো? আলফা। এগুলো গতকাল পড়াইছি, স্থূলকোণে যাইতে হবে তাহলে এই যে স্রোত এসে তাকে ধাক্কা দিয়ে সোজা বরাবর নিয়ে পৌঁছাবে। কিন্তু সোজা বরাবর যাত্রা করলে নৌকা এসে তাকে ধাক্কা দেবে, সে বাঁকা হয়ে যাবে, তাহলে সে সোজা বরাবর পৌঁছাতে পারবে না। তাই সোজা বরাবর যদি পৌঁছাতে চায় অবশ্যই তাকে কি করতে হবে? স্থূলকোণে নৌকা চালনা করতে হবে। বুঝতে পারছি কি বলছি? এই আর কি। তাহলে এখন এই যে যে বেগে নৌকা চালনা করছে বেগটাকে আমরা ধরে নিয়েছিলাম যেন কি নাম কি দিয়েছিলাম বলতো? ভি। ভি, ভি এর মান কত বলে দিয়েছি? 12 কিলোমিটার/আওয়ার। ওকে, এটা হলো আমাদের উদ্দীপক। তাহলে এখন আমরা ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য তাকে কিভাবে নৌকা চালনা করতে হবে এটার জন্য আমরা সূত্র শিখেছিলাম, তাই না? তাহলে আমরা জানি উই নো আলফা ইজ ইকুয়াল কি বলতো? কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ, ইউ ডিভাইডেড বাই কি ছিল বলতো? মনে আছে? তাহলে এখান থেকে দেখো তো আমরা একটা কথা লিখি, কজ ইনভার্স মাইনাস ইউ এর মান দেখো কত দেওয়া আছে? 6। ভি এর মান কত দেওয়া আছে? 12। তাহলে cos ইনভার্স -1/2। cos কত ডিগ্রি মান মাইনাস হাফ? 120 ডিগ্রি মান মাইনাস হাফ। হ্যাঁ এটা দেখাচ্ছি আমি, এটাই আসবো এখানে, সমস্যা নেই। দেখো যদি এমন হয়, যদি এমন হয় ইফ ভি ইকুয়াল টু ইউ, অর্থাৎ নৌকার বেগ যদি স্রোতের বেগের দ্বিগুণ হয়, নৌকার বেগ যদি স্রোতের বেগের দ্বিগুণ হয়, তাহলে ন্যূনতম দূরত্বে যদি নদী পার হতে চাই তাহলে অবশ্যই স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে নৌকা চালনা করতে হবে। দেখো যদি ইউ ইজ ইকুয়াল ভি হয় তাহলে আলফা ইজ ইকুয়াল আমরা কি জানি? কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে ইউ এর জায়গায় ইউ লিখলাম, ভি এর জায়গায় কত লিখবো? 2u। তাহলে এই যে এটা কেটে যাবে, তাহলে থাকবে কত? কজ ইনভার্স মাইনাস হাফ। কজ কত ডিগ্রি মান মাইনাস হাফ? 120 ডিগ্রি মান। বোঝা গেছে কি বলছি? তাহলে এখান থেকে আমরা এটা অবশ্যই অবশ্যই শর্টকাট হিসেবে কি রাখবো বলতো? মনে রাখবো শর্টকাট। কথাটা আমি লিখে দিচ্ছি, কথাটা মনে রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য, অন্য কেসের ক্ষেত্রে না। ঠিক আছে? তাহলে নৌকার বেগ যদি স্রোতের বেগের দ্বিগুণ হয়, নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে, স্রোতের বেগের দ্বিগুণ হলে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য
মাঝিকে অবশ্যই স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। মনে থাকবে? তাহলে নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য মাঝিকে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে নৌকা চালনা করতে হবে। মনে থাকবে? তোলো, একটু দ্রুত হাত চালু করে তোলো। বুঝছে? আচ্ছা, এখন দেখো তাহলে এখান থেকে আরো একটা জিনিস দেখো তো। কখনো যদি এমন হয়, কখনো যদি এমন হয়, ইফ ইউ ইজ গ্রেটার দেন ভি, ঠিক আছে? যদি ইউটা অর্থাৎ স্রোতের বেগটা নৌকার বেগের থেকে বেশি হয়, তাহলে আলফা বার করে দেখো তো আসে কিনা। তুমি ইচ্ছা মতন একটা মান ধরো, কজ ইনভার্স মাইনাস, উপরে একটা বড় মান ধরো, নিচে একটা ছোট মান ধরো, ইচ্ছা মতন একটা মান বসাও, ক্যালকুলেটর বসাও তো, দেখো কি আসে। হুম হুম মাইনাস, উপরে একটা বড় মান, নিচে একটা ছোট মান দাও, ইচ্ছা মতন। ম্যাথ হিরো, কখনো সম্ভব না। শোনো, তুমি চিন্তা করো তো, ধরো একটা নদীতে স্রোত এদিক বরাবর প্রবাহিত হচ্ছে, স্রোতের বেগটা ধরো এটা 6 কিলোমিটার পার আওয়ার, তুমি ধরো সর্বোচ্চ 5 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারো। বলো তুমি কখনো ওই পাশে যাবা? তোমাকে স্রোতের বেগ বেশি না, স্রোত তোমাকে ওর সাথে নিয়ে চলে যাবে। বুঝতে পারছো? কখনো তুমি ওই পারে পৌঁছাতে পারবা না। চিন্তা করো, জাস্ট চিন্তা করো যে তুমি একটা নদীতে পড়ে গেছো, যে নদীতে প্রচন্ড বেগে স্রোত প্রবাহিত হচ্ছে, তুমি এপার থেকে ওপার এখন যাইতে চাচ্ছ যে আমি ওই পারে যাই পৌঁছাবো জীবন বাঁচানোর জন্য। স্রোতের বেগ যদি তোমার বেগের থেকে বেশি হয়, তুমি কখনো ওই পারে গিয়ে পৌঁছাতে পারবা? স্রোত তোমাকে সাথে করে নিয়ে গিয়ে মিলে দেবে, এক অসীমে এক জায়গায় নিয়ে চলে যাবে। বুঝতে পারছো কি বলছি? তার মানে নদীতে যদি স্রোতের বেগ নৌকার বেগ বা সাঁতারের বেগের থেকে বেশি হয়, তাহলে নদী পার হওয়া সম্ভব নয়। বুঝতে পারছো? তাহলে এটাও লিখে রাখো। তাহলে নদীতে স্রোতের বেগ নৌকার বেগের থেকে বেশি হলে, নৌকার বেগের থেকে বেশি হলে কখনোই নদী পার হওয়া সম্ভব নয়। নদী পার হওয়া সম্ভব নয়। লিখছো? আচ্ছা, এখন দেখো,
হুম, ওখানে বড় একটা মান, উপরে বড় একটা মান, হ্যাঁ, এখানে বড় আর নিচে হলো ছোট, তাহলে কখনোই সম্ভব নয়। ওকে, তাহলে 1 নাম্বার কি বোঝা গেছে, নদী পার হওয়ার জন্য রহমত বাজিকে কোন দিকে নৌকা চালনা করতে হবে? তাহলে ন্যূনতম দূরত্ব নদী পার হওয়ার জন্য এইভাবে। এখন শোনো, পরীক্ষার খাতায় যদি এরকম ভাবে কখনো ম্যাথ আসে, তাহলে কি সরাসরি এইটুকু লিখে দিবা? এইটুকু একটু না লিখে তোমরা একটু কষ্ট করবা। যেটা তোমাদেরকে আমি দেখাই দিছি না, প্রমাণ দেখাই দিছি না, যে থিটা ইকুয়াল কত ডিগ্রি ধরে দিছিলাম বলো তো, 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয়, মানে যে লব্ধি বেগ যেটা আছে, এই লব্ধি বেগের স্রোতের বেগের সাথে কোণ দেওয়া আছে, তাহলে তোমরা কোন সূত্র অ্যাপ্লাই করবা? ট্যান থিটা অ্যাপ্লাই করবা। মানে যেটা আমি তোমাদেরকে প্রমাণ করে দিছিলাম ওটা সরাসরি লিখবা, ট্যান থিটা। যার সাথে অ্যাঙ্গেল সে থাকে, তাহলে ইউ কে সিঙ্গেল রাখবা, প্লাস বাকি থাকে কি ভি, ভি এর সাথে উপরে কি হবে সাইন আলফা, ভি এর সাথে নিচে কি হবে বলো তো, কজ। থিটা 90 ডিগ্রি যখন বসাবা তখন আসবে ইনফিনিটি, এটা মানে লেখা যায় কত, 1/0। 1/0 তার মানে উপরে 1 আছে, নিচে কত আছে বলো তো, 0 আছে এটার পরিবর্তে। তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে কত আসবে, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল কত আসবে বলো তো, এটার সাথে এটা গুণ হচ্ছে, এটার সাথে এটা গুণ হচ্ছে, 0, তাই না? তাহলে এখান থেকে এটাকে এই পাশে পার করে দিবা, তাহলে ভি কজ আলফা ইজ ইকুয়াল মাইনাস ইউ কজ আলফা ইজ ইকুয়াল মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে আলফা ইজ ইকুয়াল কি আসবে, কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড ভি। মানে এই কয়টা লাইন একটু কি করবা বলো তো, করে দেখাবা। বুঝতে পারছো কি বলছি? যেভাবে আমি অঙ্কে করে দিয়েছি, প্রমাণও করে দিয়েছি, ঠিক ওইভাবে লিখবা, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ ধরো 4 নাম্বার একটা এরকম করে মার্ক দিয়ে দিয়েছে, তুমি এরকম করে 2 লাইন লিখে দিয়েছো, কেমন একটা হয়ে যায় না? বুঝছো কি বলছি? কাটতে পারে, বুঝছো, তবে কাটার কথা না। এখন ওল্ড যেসব স্যাররা আছে, মাঝে মাঝে ধরো বইয়ের সাথে ধরো ঝগড়া করছে, ঝগড়া করে তোমার খাতা কাটতে গেছে, আসে মনে করো দেখছে কি লিখছে এটা, কেন লিখছে, কি করবো, বুঝছো? তো এই কয়টা লাইন একটু করবা, সমস্যা নেই। তাহলে 1 নাম্বার কি বোঝা গেছে? তারপর বলছে লব্ধি বেগের মান কত। আচ্ছা, 2 নাম্বার, লব্ধি বেগের মান কত, তার মানে কোনটা বার করতে বলছে বলো তো, আর এর মান বার করতে বলছে, তাই না? এখন তুমি বলো, আর কে সৃষ্টি করেছে কে, ইউ আর ভি। এই দুইটা ভেক্টরের মান জানো, তাদের মধ্যবর্তী কোণ এখন তুমি জানো আলফা 120 ডিগ্রি, তাহলে লব্ধি মান বার করতে পারবে না? তাহলে নৌকার লব্ধি বেগ আর ইজ ইকুয়াল রুট ওভার প্রথম ভেক্টর মানের উপর স্কয়ার, তাহলে 6 এর উপর স্কয়ার, একবার লিখলাম, 6 এর উপর স্কয়ার মানে কত, 36। তারপর 12 এর উপর স্কয়ার মানে কত, 144, প্লাস 2 ইন্টু 6 ইন্টু 12 কজ 120 ডিগ্রি, তাই না? তো কজ 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, এই যে মাইনাস 2 কেটে যাবে, তাহলে 6 4 10 শূন্য, হাত থেকে 1, 4 4 8, 180 মাইনাস 6 12 কত হয় রে, 72 মনে হয়। ঠিক আছে, তাহলে কত আসবে, 108। বুঝতে পারছো? এখান থেকে একটা মান চলে আসবে, এটাই লব্ধি বেগের কি বলতো মান। অবশ্যই এটা দেখো কি হবে বলো, কিলোমিটার পার আওয়ার, এগুলো কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে সব। 3 নাম্বার, লব্ধি বেগের দিক বার করতে বলছে, বার করার দরকার আছে? বলেই তো দিয়েছে কত ডিগ্রি, সোজাসুজি উপর পারে গিয়ে পৌঁছাবা না? তাহলে লিখবা যে নৌকাটি সোজাসুজি উপর পারে গিয়ে বিপরীত বিন্দুতে পৌঁছাবে। ঠিক আছে, এটা তোমাদের লিখে দেওয়া ছিল। তারপর কত আসলো বলতো, 4 নাম্বার, নদী পার হতে প্রয়োজনের সময় কত, তাহলে প্রয়োজনের সময় টি ইকুয়াল কত হয়, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, তাই না? তাহলে এখান থেকে কত আসে দেখো তো, দেখো কত আসে। ডি এর মান কত বলে দিয়েছে, 4 কিলোমিটার। ভি এর মান বলে দিয়েছে তোমাকে 12 কিলোমিটার পার আওয়ার, আর সাইন আলফা 120 ডিগ্রি। এখান থেকে মান বার করলে চলে আসবে, যেটা আসবে ওটা কি সেকেন্ডে আসবে না আওয়ারে আসবে, আওয়ারে আসবে। এখানে কিলোমিটার, নিচে কত, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার কিলোমিটার কেটে যাবে, পার আওয়ার থাকবে, তাহলে 0.38 আওয়ার। বুঝতে পারছো কি বলছো? 5 নাম্বার, তারপর কি বলেছে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স ইজ ইকুয়াল কত হবে বলো, 0। কারণ দেখো যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, সোজাসুজি বিপরীত এই বিন্দু থেকে পৌঁছেছে, পার বরাবর কোনো দূরত্ব আছে না, পার বরাবর কোনো দূরত্ব নাই, 0। তারপর কি বলতো, পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য, তাহলে পথের দৈর্ঘ্য মানে যে পথ বরাবর গিয়ে পৌঁছাইছে, এই পথ বরাবর গিয়ে পৌঁছাইছে, যাত্রা করছিল এইদিকে কিন্তু পৌঁছাইছে এই দিক বরাবর, তাহলে পথের দৈর্ঘ্যটা কি হবে, নদীর প্রস্থ, নদীর প্রস্থ ইকুয়াল ডি ইকুয়াল কত, 4 কিলোমিটার। শেষ। কঠিন অঙ্ক ছিল? হুম, এ ধরনের অঙ্ক আসলে করা যাবে? হুম,
হুম হুম শীটের 2 নাম্বারটা দেখো, এরকম একটা অঙ্ক দিয়ে দিছি যে স্রোতের অনুকূলে নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার। বুঝছো? প্রস্থ বলে দিয়েছে নদীর, না তারপর বলেছে সোজা অপর পারে পৌঁছানোর জন্য কোন দিকে নৌকা চালনা করতে হবে। কি রে, একটু এদিকে দেখো। অনুকূলে বেগ বলতে আসলে কি বোঝায়, এটা একটু বোঝার চেষ্টা করো। ধরো একটা নদীতে স্রোত এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে, এটা স্রোতের বেগ কি বলতো, ইউ। তুমি যদি নৌকা নিয়ে ঠিক স্রোতের দিকেই যাত্রা করো, অর্থাৎ একটা তুমি নৌকা নিয়েছো, এই নৌকা নিয়ে তুমি স্রোতের দিকেই যাচ্ছ, নৌকার বেগ ভি ধরলাম আমরা। দুইটা যখন একই দিকে হয় তখন তুমি যদি স্রোতের দিকে সাঁতার কাটো, চিন্তা করো তো, তুমি যদি স্রোতের দিকে সাঁতার কাটো তাহলে তুমি মনে করো তোমার বেগটা বৃদ্ধি পাবে না? স্রোত এমনি এমনি স্রোতের দিকে যদি সাঁতার নাও কাটো, ধরো কোথাও একটা স্রোত প্রবাহিত আর এভাবে শুয়ে থাকবা, দেখবা স্রোত তোমাকে নিয়ে চলে যাচ্ছে। তা তোমার বেগ যদি 2 কিলোমিটার পার আওয়ার হয় আর স্রোতের বেগ যদি 3 কিলোমিটার পার আওয়ার হয়, তুমি যদি স্রোতের অনুকূলে যাও তাহলে দেখবা স্রোতের বেগটা তোমার বেগের সাথে যোগ হয়, তুমি 5 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। বুঝতে পারছো? অনুকূলে যাওয়ার অর্থ হলো দুইটার বেগ কি হবে বলতো, যোগ হয়ে যাবে, একই দিকে যাচ্ছে। দেখো দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে লব্ধি কি হয়, তাদের যোগফলের সমান হয় না? বোঝা গেছে কি বলছি? তাহলে অনুকূলে গিয়েছে আর অর্থ স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে নৌকাটা সেই দিকেই যাচ্ছে, অর্থাৎ দুইজনের বেগের দিক একই দিকে। দুইজনের বেগের দিক যদি একই দিকে হয় তাহলে অনুকূলে টোটাল বেগ কত হবে, ভি প্লাস ইউ, ভি প্লাস ইউ। বোঝা গেছে কি বলছি? এটা হলো অনুকূলে, এটাকে বলা হয় অনুকূলে। এখন স্রোত এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে, তুমি এখন এই দিক বরাবর নৌকা চালনা করছো। বুঝতে পারছো? এটা ধরো কি বলতো ভি। তাহলে স্রোত এইদিকে, তুমি যাচ্ছ এইদিকে, তার মানে একটা আরেকটার কি বলতো প্রতিকূলে, বিপরীত দিকে। বিপরীত দিকে মানে কি বলতো, প্রতিকূল। বোঝা গেছে কি বলছি? তাহলে এখন এই দিক বরাবর একটা বেগ, এই দিক বরাবর একটা বেগ, তাহলে দুইটা বেগ পরস্পর বিপরীত দিকে না? লব্ধি থেকে আমরা কি শিখছি, দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে লব্ধির মান তাদের বিয়োগ ফলের সমান হয়। লব্ধি বেগ তাদের বিয়োগ ফলের সমান হয়। এবং এই বিয়োগ ফলটা কি করতে হয়, মানটা আমরা কিভাবে পাই, সবসময় বড়টার থেকে ছোটটা বাদ দেওয়া লাগে। বুঝতে পারছো? তাহলে এখন বলো, একটা নদীতে কখনো কি স্রোতের বেগ নৌকার বেগের থেকে বেশি হতে পারবে? আমরা তো একটু আগে দেখলাম যে নৌকার বেগ স্রোতের বেগ থেকে স্রোতের বেগ নৌকার বেগ থেকে বেশি হতে পারে না। স্রোতের বেগ কখনো নৌকার বেগ থেকে বেশি হতে পারে না, তাহলে তো ওপারে পৌঁছাইতে পারবে না। তার মানে অবশ্যই নৌকার বেগ বা সাঁতারুর বেগ স্রোতের বেগ থেকে কি হবে, বেশি হবে। বুঝতে পারছি কি বলছি? তাহলে এখন যদি দুইটা যদি বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ এখন যদি প্রতিকূলে থাকে, একজন যদি আর একজনের প্রতিকূলে থাকে, সেক্ষেত্রে প্রতিকূলে বেগটা লব্ধি বেগটা কি হবে, দুইটার বিয়োগ ফলের সমান হবে। তাহলে তোমাকে প্রতিকূল মানে ভি মাইনাস কি আসবে, ইউ আসবে। ইউ মাইনাস ভি কিন্তু কখনো হবে না, কারণ কি বর্ডার থেকে ছোটটা বাদ দিতে হবে। আর যেহেতু ভিটা হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগটা সবসময় স্রোতের বেগের থেকে কি হবে বলতো, বেশি হবে। ক্লিয়ার? বোঝা গেছে কি বলছি? তাহলে তোমাকে সরাসরি নৌকার বেগ এবং স্রোতের বেগ বলে দেয় নাই, তোমাকে বলে দিচ্ছে কোন একটা নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ হলো 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে যে বেগটা দেওয়া আছে সেটা শুধুমাত্র নৌকার বেগ দেওয়া নাই, নৌকা এবং স্রোতের বেগ দুইটা যোগ করে দেওয়া আছে তোমাকে। তার মানে অনুকূলে বলতে ইউ প্লাস ভি, হ্যাঁ, বা ভি প্লাস ইউ, এই দুইটা সমান তোমার কি দেওয়া আছে বলতো, 18 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল কি বললাম? আবার প্রতিকূলে বেগ দেওয়া আছে মানে শুধুমাত্র নৌকার বেগ বা শুধুমাত্র স্রোতের বেগ দিয়ে দেয় নাই, দুইটার বিয়োগ ফলের মান তোমাকে বলে দিয়েছে। কত বলে দিয়েছি, 6 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো? এখন এই দুইটা সমীকরণ থেকে তোমার স্রোতের প্রকৃত বেগ কত ছিল নদীতে সেটা বের করে নিতে হবে, নৌকার প্রকৃত বেগ কত ছিল সেটা বের করে নিতে হবে। এখন বের করার উপায় কি, এই দুইটা সমীকরণ একবার কি করো বলতো, যোগ করো। তাহলে এগুলো কি করছি বলতো, আমরা যোগ করছি। তাহলে যোগ করলে কি হবে, এটা এটা কেটে যাবে না? তাহলে থাকবে কত, 2v ইকুয়াল কত, 24 কিলোমিটার পার আওয়ার। তার মানে ভি সমান কত আসবে, 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এদের নদীতে নৌকার বেগ কত, 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভি এর মান পাইছো না?
এই ভি এর মানটা এই তো ধরো 1 নম্বর অথবা 2 নম্বরে বসায় দাও, তাহলে কি পাবা? ইউ পাবা। তাহলে ইউ যদি থাকে এই পাশে কি হবে? 18 মাইনাস ভি, 18 মাইনাস ভি। তাহলে 18 মাইনাস ভি এর মান কত? 12। 18 মাইনাস 12 করলে কত আসবে? 6 কিলোমিটার পার আওয়ার। বুঝা গেল? এই তো দেখো এই দুটো একবার যোগ করো, এটা ভি প্লাস ইউ করো, তাহলে 12 আর 6 কত আসবে? 18। ভি মাইনাস ইউ করো, 12 থেকে 6 বাদ দিলে কত আসবে? 6। বোঝা গেল কি বললাম? কোন সমস্যা আছে? তাহলে এতে নৌকার প্রকৃত বেগ পাওয়া গেছে, স্রোতেরও প্রকৃত বেগ পাওয়া গেছে। এখন বলো, বলছে ন্যূনতম দূরত্বে নদী পার হতে হলে কোন দিকে নৌকা চালনা করতে হবে? বুঝতে পারছো? তাহলে ন্যূনতম দূরত্বে নদী পার মানে কি? সে সোজাসুজি গিয়ে বিপরীত বিন্দুতে পৌঁছাবে, এটা হবে তার লব্ধি বেগ। এদিক বরাবর ধরো কি আছে বলতো? স্রোত আছে। আর এদিক বরাবর সে কি করছে বলতো? ধরো নৌকা নিয়ে যাত্রা করছে। বুঝা গেল কি বললাম? তাহলে এটা আমাদের ন্যূনতম দূরত্বে গিয়ে পৌঁছাইছে, মানে লব্ধির কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি করে নৌকা চালনা করছে? আমরা ধরলাম আলফা করে নৌকা চালনা করছে। তো এইরকম ভাবে যদি ডিটেলস করতে চাও তাহলে এইভাবে লিখবা, tan 90 ডিগ্রি ইকুয়াল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, উপর হবে ভি সাইন আলফা, নিচে হবে ভি কস আলফা। tan 90 ডিগ্রি মান হলো 1/0, এখান থেকে আসবে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। বুঝলে? এই তো ডিটেলস করলে এইভাবে করো। দুইটা দেখাই দিলাম আমি, শর্টকাটও দেখাই দিলাম, ডিটেলসও দেখাই দিলাম। এখন দেখো, তাহলে এটার সাথে এটা কি করো বলো তো? গুণ করো। ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল 0, তার মানে ভি কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে আলফা ইকুয়াল মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, গুণ ছিল ভাগ হলো, কসটা এই পাশে গিয়ে ইনভার্স হয়ে গেল। এখন মান বসাও, তাহলে কজ ইনভার্স মাইনাস 6 ডিভাইডেড বাই 12 মানে 120 ডিগ্রি। শেষ। বুঝছো? এখান থেকে তো আমরা ডিসিশন এখান থেকে নিয়ে ফেলছি, অঙ্ক করার আগে আমরা ডিসিশন নিয়ে নিব। ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি নৌকার বেগ স্রোতের বেগের থেকে কত গুণ? দ্বিগুণ। তাহলে অবশ্যই ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য তাকে কত ডিগ্রি করে নৌকা চালনা করতে হবে? 120।